হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো তার মধ্যে আমাদের একটা গুড নিউজ যে আগামী 14 ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন ডেজ দিন কি হবে, আমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, তো এসটিজিটি পরীক্ষা ভ্যালেন্টাইন ডেজ দিন হবে। তো ভ্যালেন্টাইনের দিন কি পরীক্ষা সত্যিই হবে, তার মধ্যেও আমি এখানে ডাউট লিখে দিচ্ছি। ঠিক আছে, ডাউট লিখে দিচ্ছি কারণ আমার মনে হয় না ওদিনও এক্সাম হবে। কারণ এই নিয়ে অনেকবারই কি হয়েছে, রিশিডিউল হয়েছে পরীক্ষার ডেট। তো তাদের হয়তো বা এতটুকু মানে আই থিঙ্ক মানে আমার মতে যে 8 তারিখ অবশ্যই সিটের পরীক্ষা আছে। তো এই যে নর্মাল জিনিসগুলা তাদের জানা আছে, কিন্তু কেন বিভ্রান্তি করার জন্য আমাদের মতো ক্যান্ডিডেটকে ওরা 8 তারিখের ডেট কালকে দিল, দিয়ে আবার কি করেছে, আজকে আবার 14 তারিখের ডেট দিয়েছে। তো এইভাবে যে প্রতিনিয়ত ওরা ডেট চেঞ্জ করছে, তার মধ্যে দিয়ে কী হচ্ছে, যারা পরীক্ষার্থী আছে ওদের মন ভাঙছে, ওদের যে কনসেন্ট্রেশন আছে ওইটা ভাঙছে। ঠিক আছে, তো দেখা যাক ওরা কি করছে। ওরা 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 ওদের প্ল্যান করুক, আমরা আমরা আমাদের কাজ করছি। তো ওদের কাজ ওদেরকে করতে দাও, আর আমাদের কাজ আমরা করব। তো কোনো সমস্যা নেই। তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা খুবই হেল্পফুল হবে। তো অবশ্যই আমি চাইবো যে সবাই লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। তো ওয়েলথ অফ নেশন, এই যে বইটি কবে প্রকাশিত হয়? এটি 1776 সালে প্রকাশিত হয়। কবে? 1776 সালে প্রকাশিত হয়, সাথে 9 মার্চ, এটা মনে রাখবে। ঠিক আছে, কল্যাণমুখী অর্থনীতির প্রবর্তককে মার্শাল। কল্যাণমুখী অর্থনীতির প্রবর্তককে মার্শাল। তো ওনার আসল নাম আলফ্রেড মার্শাল। ঠিক আছে, কি আলফ্রেড মার্শাল। ওয়েলফেয়ার ইকোনমিক্স, এই কল্যাণমুখীর আইটার নাম কি, মানে ইংলিশ নাম হলো ওয়েলফেয়ার ইকোনমিক্স। অর্থনীতির মূল সমস্যা হলো অভাব। এটা কার উক্তি? এই উক্তিটা হলো রবিনসের। তো রবিনস কি বলেছে, যে অর্থনীতির মূল সমস্যা হলো অভাব। ঠিক আছে, তো এখানে মানে তিনি বলেছেন যে অর্থনীতির মূল সমস্যা হলো মানুষের সীমাহীন অভাব ও সীমিত সম্পদ। ক্ষুদ্র অর্থনীতি বৃদ্ধি কি? একক ভোক্তা ও উৎপাদক। তো ক্ষুদ্র অর্থনীতিকে আমরা চিনতে পারি কি, মাইক্রো ইকোনমিক্সের মাধ্যমে। আমাদের পরীক্ষার মধ্যে ক্ষুদ্র অর্থনীতি না দিয়ে যদি মাইক্রো ইকোনমিক্স দেয়, আমাদেরকে এটাই বুঝতে হবে। ঠিক আছে, তো এখানে কি থাকে, ভোক্তা, উৎপাদক এবং নির্দিষ্ট বাজারের আচার বিশ্লেষণ করে। বৃহৎ অর্থনীতি, যাকে আমরা বলি ম্যাক্রো ইকোনমিক্স, এটি একটি সামষ্টিক উৎপাদন, যেমন জাতীয় আয়, সামগ্রিক উৎপাদন, তারপর বেকারত্ব নিয়ে কাজ করা। এইচডিআই এর প্রধান 3টি উপাদান কি? আয়, শিক্ষা, স্বাস্থ্য। ঠিক আছে, তো মানব উন্নয়ন সূচক, ঠিক আছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এই যেই এটা আছে, এটার ফুল ফর্ম হলো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো তার 3টি উপাদান কি? একটা স্বাস্থ্য মানে দীর্ঘ ও সুস্থ জীবন, আরেকটা শিক্ষা মানে জ্ঞান, আরেকটা কি জীবনযাত্রার মান উন্নয়ন। ঠিক আছে, আরেকটা কি জীবনযাত্রার মান উন্নয়ন। ওকে, মানব সম্পদ বৃদ্ধিতে শিক্ষা কেন গুরুত্বপূর্ণ? তো এখানে লেখা আছে সবগুলা, এগুলা এটা হবে না। তো উত্তর কি হবে, শিক্ষা কর্মসংস্থান বাড়ায়, উৎপাদনশীলতা বৃদ্ধি করে, দক্ষতা তৈরি করে, যা মানব সম্পদ বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর অর্ডিনাল ইউটিলিটি, অর্ডিনাল ইউটিলিটি অনুযায়ী উপযোগ কীভাবে মাপা হয়? ক্রমানুসারে। কী হবে? ক্রমানুসারে। বাজেট রেখা কি নির্দেশ করে? ভোক্তার আয়ের সীমা। বাজেট রেখা নির্দিষ্ট আয়ের মধ্যে একজন ভোক্তা দুটি পণ্যের যে বিভিন্ন সংমিশ্রণ ক্রয় করতে পারে তার সীমা নির্দেশ করে। খাদ্য নিরাপত্তা আইনের আওতায় কত শতাংশ শহরের জনগোষ্ঠী আচ্ছাদিত? 40%। ঠিক আছে, এটা ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013 অনুযায়ী। ঠিক আছে, ভারতে খাদ্য নিরাপত্তার জন্য প্রধান দপ্তর কোনটি? হলো খাদ্য ও জনবন্টন মন্ত্রণালয়। কি? খাদ্য ও জনবন্টন মন্ত্রণালয়। ওকে, তারপর খাদ্য নিরাপত্তা আইনে অন্তর্ভুক্ত একটি বিশেষ কর্মসূচি কোনটি? মধ্যাহ্ন ভোজন
কর্মসূচি মানে মিড ডে মিল স্কিম। তো এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ যা শিশুদের পুষ্টি নিশ্চিত করে। তো এখানেও দেখো লেখা আছে অর্থনৈতিক উন্নয়নে সামাজিক সূচক কোনটি? উত্তর হবে অর্থনৈতিক উন্নয়নে সামাজিক সূচকগুলির মধ্যে সাক্ষরতার হার, শিশু মৃত্যুর হার, স্বাস্থ্যসেবা সবই অন্তর্ভুক্ত। এগুলি একটি সমাজের জীবনযাত্রার মান ও সুস্থতার গুরুত্বপূর্ণ পরিমাপ। অর্থনৈতিক উন্নয়নের একটি মৌলিক বৈশিষ্ট্য কোনটি? এটা হলো শিল্পায়ন। ঠিক আছে, এটা হলো অর্থনৈতিক উন্নয়নের একটা মৌলিক বৈশিষ্ট্য। নগর দারিদ্র্যের অন্যতম কারণ কি? গ্রামীণ অভিবাসন। গ্রামীণ অভিবাসন। তো গ্রামীণ এলাকা থেকে শহরের মানুষ ব্যাপক অভিবাসনের ফলে নগরে জনসংখ্যার চাপ বাড়ে, যা আবাসন, কর্মসংস্থান এবং মৌলিক পরিষেবাগুলির উপর চাপ সৃষ্টি করে এবং নগর দারিদ্র্যের অন্যতম কারণ হয়ে ওঠে। ভারতের দারিদ্র্য বিমোচনের একটি প্রধান কর্মসূচি কি? একটা হলো রেগা বা MNG রেগা। ঠিক আছে, তো এটার ফুল ফর্ম সবাই জানো অবশ্যই। তো ওইখানে 100 দিনের কাজ নিশ্চয়তা করা হয়। তারপর ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট কখন ঘটে? চাকুরি পরিবর্তনের সময়। ঠিক আছে, তো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট ঘটে বা ঘর্ষণজনিত বেকারত্ব তখনই ঘটে যখন শ্রমিকরা এক চাকরি ছেড়ে অন্য চাকরিতে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়ায় থাকে। ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট বলতে কি বুঝো? কাজ না করার ইচ্ছা। RBIয়ের প্রধান দুটি কাজ কি? প্রধান কাজ হলো, একটা হলো কি টাকা ছাপানো, আর একটা হলো মুদ্রানীতি নিয়ন্ত্রণ। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের কেন্দ্রীয় ব্যাংক এবং এর প্রধান কাজ হলো টাকা ছাপানো এবং দেশের মুদ্রানীতি নিয়ন্ত্রণ করা। বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ কি? ঋণ প্রদান করা। কি? ঋণ প্রদান করা। তো মাইক্রো ফাইন্যান্স মূলত কার জন্য চালু করা হয়? ছোট ব্যবসায়ী ও দরিদ্র পরিবারের জন্য। কি? ছোট ব্যবসায়ী ও দরিদ্র পরিবারের জন্য। বাজেট ঘাটতি বলতে কি বোঝা হয়? ব্যয় থেকে আয় বেশি। ব্যয় বেশি আয় কম। ঠিক আছে, কি? ব্যয় বেশি আয় কম। বাজেট ঘাটতি বলতে কি বলা হয়? ব্যয় বেশি আয় কম। তো প্রাথমিক ঘাটতি বলতে কি বোঝা হয়? বাজেট ঘাটতি থেকে সুদ প্রদান। ঠিক আছে, ভারতে অর্থনীতির কাঠামো কোন ধরনের? মিশ্র অর্থনীতি। ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি কবে থেকে শুরু হয়? 2015 থেকে শুরু হয়। ঠিক আছে, 1 জুলাই থেকে। এর লক্ষ্য ছিল সরকারি পরিষেবাগুলিকে ইলেকট্রনিকভাবে অনলাইনে উপলব্ধ করা এবং দেশের ডিজিটাল কাঠামোর উন্নত করা। ভারতে কৃষি প্রধান চ্যালেঞ্জ কোনটি? প্রাকৃতিক অনিশ্চয়তা। স্ট্যাগফ্লেশন বলতে কি বোঝায়? মুদ্রাস্ফীত বেকারত্ব। স্ট্যাগফ্লেশন হলো এমন একটি অর্থনৈতিক অবস্থা যেখানে উচ্চ মুদ্রাস্ফীতি এবং উচ্চ বেকারত্ব একই সাথে বিদ্যমান থাকে। ভারতের অর্থনীতিতে টুইন ডিফেক্ট বলতে কি বোঝায়? বাজেট ঘাটতি ও বাণিজ্য ঘাটতি। উদারীকরণ বলতে কি বোঝা হয়? সরকারি নিয়ন্ত্রণ হ্রাস। আর অর্থনৈতিক উদারীকরণ নীতিতে সরকারি নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ হ্রাস করা হয় যাতে বেসরকারি খাত এবং বাজার শক্তিগুলি আরও স্বাধীনভাবে কাজ করতে পারে। বেসরকারীকরণ বলতে কি বোঝা হয়? সরকারি মালিকানা হ্রাস করে বেসরকারি হাতে দেওয়া। বিশ্বায়নের ফলে ভারতে IT খাতের কোন শহর আন্তর্জাতিকভাবে পরিচিত হয়েছে? বেঙ্গালুরু। তো এই শহরটি বর্তমানে যুগে ভারতের প্রধান তথ্য প্রযুক্তি বা IT কেন্দ্র হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে। বিশ্বায়নের ফলে কোন ধরনের কোম্পানি বেশি গুরুত্ব পেয়েছে? বহুজাতিক কোম্পানি, যাকে আমরা বলি MNCs কোম্পানি। ঠিক আছে, মানে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন। গেটস চুক্তি সম্পর্কিত হয় পরিষেবা বাণিজ্য। এর ফুল ফর্ম হলো জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিস। হলো বিশ্ব সংস্থা মানে WTO একটি চুক্তি যা পরিষেবা বাণিজ্যের আন্তর্জাতিক নিয়মাবলী স্থাপন করে। WTO এর সদস্য হিসাবে দেশ সংখ্যা 2025 অনুযায়ী কতটুক? 166 জন। ঠিক আছে, তো এখানে 2025 অবধি WTO
সদস্য সংখ্যা প্রায় 166 জন, ঠিক আছে, বা টি জন হবে না, টি হবে, মানে 166 দেশ। তারপর পলিটিক্স ইজ দ্য স্টাডি অফ পাওয়ার। এই যে পলিটিক্স ইজ দ্য স্টাডি অফ পাওয়ার কথা কে বলেছেন? লাসওয়েল। কে বলেছেন? লাসওয়েল বলেছেন। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার ইন চেইন, এ কথা কে বলেছেন? রুসো। দ্য এন্ড অফ দ্য স্টেট ইজ গুড লাইফ, এরিস্টটল। পাওয়ার কর্পোরেটস অ্যান্ড অ্যাবসোলিউট পাওয়ার কর্পোরেটস অ্যাবসোলিউটলি, এ কথা কে বলেছেন? লর্ড অ্যাক্টন। উইদারিং এওয়ে অফ দ্য স্টেট, কে বলেছেন? মার্কস বলেছেন। সংবিধান সভার উপসভাপতি কে ছিলেন? হিসি মুখার্জি। ভারতের সংবিধান কার্যকর হওয়ার তারিখ 26 জানুয়ারি 1950। 42তম সংশোধনীতে কোন নতুন অধ্যায় সংযোজিত হয়েছে? মৌলিক কর্তব্য। সংবিধান সংশোধনের ক্ষমতা কোথায় নিহিত আছে? সংসদে নিহিত আছে। কনকারেন্ট লিস্ট এর ধারণা কোন দেশ থেকে এসেছে? অস্ট্রেলিয়া থেকে। রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি ক্ষমতা আছে, মানে ভোগ করে তিনি, ঠিক আছে। তো রাষ্ট্রপতি হতে হলে অ্যাটলিস্ট 35 বছর হতে হয়। ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের মেয়াদ কত বছর? 5 বছর। মন্ত্রিসভার যৌথ দায়বদ্ধতা কাদের কাছে থাকে? লোকসভার কাছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কে নিয়োগ করেন? রাজ্যপাল। ভারতের প্রথম লোকসভা স্পিকার কে ছিলেন? জিডি না জিবি হবে, জিবি। এবার আমরা ভুল হয়েছে, ঠিক আছে, জিবি মূল্যাঙ্কন হবে, এটা ভুল হয়েছে। জিবি মাবলঙ্কার, ঠিক আছে, মাবলঙ্কার, জিবি মাবলঙ্কার হবে। তো এই দেখো এখানে লেখা আছে, এখানে বলেছে ঠিকই, কিন্তু এখানে লেখা আছে গণেশ মাবলঙ্কর ছিলেন লোকসভার প্রথম স্পিকার। তিনি গণপরিষদে লেজিসলেটিভ, ঠিক আছে, ঠিক আছে, লেজিসলেটিভ এখানে লেজিসলেটিভ হবে। তো গণপরিষদের যেটা আছে লেজিসলেটিভ এবং অস্থায়ী সংসদের স্পিকার ছিলেন 1947 থেকে 52 মধ্যে। কে? গণেশ মাবলঙ্কর। তারপর রাজ্যসভার সদস্যদের নির্বাচিত মেয়াদ কত বছর? 6 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষমতা কার কাছে আছে? রাষ্ট্রপতির কাছে। বিচার বিভাগীয় পূর্ণ বিবেচনা প্রথম কোথায় দেখা দেয়? আমেরিকায়। হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস কোন অনুচ্ছেদে আছে? 32 নং আছে, ঠিক আছে। আর্টিকেল 370 কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? জম্মু কাশ্মীর, ঠিক আছে। মডেল কোড অফ কন্ডাক্ট কে জারি করেছেন? নির্বাচন কমিশন। ভারতের প্রথম সাধারণ নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন, ঠিক আছে। ইভিএম মেশিন কবে চালু হয়? 1982 সালে। কোথায় চালু হয়? কেরালার, ঠিক আছে। আমি যেগুলো নিচে দিয়ে দিয়েছি অবশ্যই সেগুলো ভালো করে দেখে নেবে একবার। ইভিএম মেশিন প্রথম 1982 সালে চালু হয় কেরালার পারুর বিধানসভার উপনির্বাচনে, ঠিক আছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংখ্যা কত? 15 জন, ঠিক আছে, 5 জন স্থায়ী এবং 10 জন অস্থায়ী সদস্য। IMF ও ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসিতে আছে। IMF এর ফুল ফর্ম কি বাংলাতে? আন্তর্জাতিক মুদ্রা তহবিল। আর ওয়ার্ল্ড ব্যাংক তো বিশ্ব ব্যাংক, এর সদর দপ্তর কোথায় আছে? ওয়াশিংটন ডিসিতে, ওকে। তারপর ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় আছে? নিউ ইয়র্কে। WTO এর সদর দপ্তর কোথায় আছে? জেনেভাতে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি জাতিসংঘে ভাষণ দেন? নেহেরু। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষমতা কোন অনুচ্ছেদে আছে? 123 নংয়ে আছে, ঠিক আছে। রাষ্ট্রপতি এই ক্ষমতা তখনই প্রয়োগ করতে পারেন যখন কোনো সংসদের উভয় কক্ষ বা যে কোনো একটি কক্ষের অধিবেশন চলে না। রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের অধিকার কোন অনুচ্ছেদে আছে? 72 নং ধারায় আছে, ঠিক আছে। প্রথম মহিলা লোকসভার স্পিকার কে ছিলেন? মীরা কুমারী। প্ল্যানিং কমিশনের পরিবর্তে কোন সংস্থা এসেছে? NIT আয়োগ। পঞ্চায়েত ব্যবস্থা কত স্তর? 3 স্তর, ঠিক আছে। আমরা জানি যে আমাদের ত্রিপুরা পঞ্চায়েত ব্যবস্থা 3 স্তর। খালিমপুরের তাম্রলিপি থেকে কার কথা হবে? কথা জানা যায়?
পালরাজ ধর্মপালের। দেউপাড়া প্রশস্তি কে রচনা করেন? উমাপতি ধর। বুদ্ধদেব কোথায় সিদ্ধি লাভ করেন? গয়ার নিকটবর্তী উরুবিল্ল নামক স্থানে। জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কি ছিল? আগম বা সিদ্ধান্ত। অঙ্গরাজ্যের রাজধানীর নাম চম্পা। বিম্বিসার কি বলেছিল? বিম্বিসার ছিল সৈনিক, ঠিক আছে। আর কুনিক উপাধি কে ছিল? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ। গুপ্ত যুগে কোন ধর্ম উৎকর্ষ লাভ করে? হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্ম। কত বছর বয়সে শিক্ষার্থীরা তক্ষশিলায় প্রবেশ করত? 16 বছর বয়সে। কত বছর বয়সে শিক্ষার্থীরা তক্ষশিলায় প্রবেশ করত? 16 বছর বয়সে। দক্ষিণ ভারতের সাংস্কৃতিক সাহিত্যের গ্রন্থ যা মহাকাব্য নামে পরিচিত সেটি কি? কীর্তার্জনীয়। কীর্তার্জনীয়, ঠিক আছে। কীর্তার্জনীয় এটা একটা সাংস্কৃতিক সাহিত্য, ঠিক আছে, যা ভারবি রচনা করেছিলেন। কে করেছেন? কীর্তার্জনীয় ভারবি। ওকে, তো এটি দক্ষিণ ভারতের সাহিত্যকর্ম হিসেবে পরিচিত। নিচের কোনটি ভারতের ইতিহাসে খলজি বংশের আমলে 1290 থেকে 1320 অব্দি। কুতুবউদ্দিন আইবক কাকে আমিরি শিকার পদে নিয়োগ করেন? ইলতুৎমিশকে। তারপর রাজিয়া কাকে সিংহাসনচ্যুত করেন? রুকনুদ্দিনকে। কাকে? রুকনুদ্দিনকে, ঠিক আছে। বলবন কবে মঙ্গলদের সুলতান থেকে বিরত করেন? এটা মুলতান, সুলতান না, মুলতান থেকে 1265 থেকে 1266 সালে, ঠিক আছে। হয় 1265 নয় 66 হবে, পরীক্ষার মধ্যে আসবে, ঠিক আছে। কার পৃষ্ঠপোষকতায় মালাধর বসু শ্রী মদভগবত গীতা বাংলায় অনুবাদ করেন? হুসেন শাহের। মনে রাখবে, বলবন কবে মঙ্গলদের মুলতান থেকে বিতাড়িত করেছে? হয় পরীক্ষার মধ্যে 1265 আসবে, নয় 66 আসবে, একসাথে দুইটা আসবে না, ঠিক আছে। তারপর রামানন্দ কার শিষ্য ছিলেন? রামানুজের। ভক্তি আন্দোলনের অন্যতম প্রধান সাধক ছিলেন রামানুজ আচার্যের শিষ্য। কাদিরি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? সমরখন্দের শেখ বদরুদ্দিন। তো পানিপথের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হয়েছিল? হিমু বা হেমচন্দ্র। তো 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে মুঘল সম্রাট আকবরের সেনাপতি বৈরাম খান নিচে হিমু বা হেমচন্দ্র পরাজিত নিহত হন। মনে রাখবে, 1556 সালে যখন পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, ওই সময় মুঘল সম্রাট আকবরের সেনাপতি বৈরাম খানের কাছে এই যে হিমু বা হেমচন্দ্র হারছে এবং নিহত হয়েছে, ঠিক আছে। বিলগ্রামের যুদ্ধ কবে হয়েছিল? 1540 সালে। তো 1540 সালের 17 মে বিলগ্রামের যুদ্ধে শেরশাহ সুরি মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে ভারত থেকে বিতাড়িত করেছিলেন। ঔরঙ্গজেব কাদের সঙ্গে সংগ্রাম করেছিলেন? মারাঠাদের সঙ্গে। কবি না, এখানে হবে কবে। এটা হবে কবে শিবাজির রাজ্য অভিষেক হয়, ঠিক আছে। 1674 সালে 26শে জানুয়ারি। ফতেহবাদের মসজিদ এবং দিল্লির দিন পানাহ কোন রীতির অনুকরণে নির্মিত হয়? বার্ষিক রীতির। কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের সমাপ্তি হয়? মাদ্রাজের সন্ধি দ্বারা। সময়টা 1769 সালের 4 এপ্রিল মাদ্রাজের সন্ধি স্বাক্ষরিত হয়, আমরা এখন বললাম, ঠিক আছে। তো 1769 সালে মাদ্রাজের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, ঠিক আছে। তো সাথে কি বলবে? সাথে বলবে 4 এপ্রিল। এটা মার্চ না এপ্রিল হবে, এটা মার্চ না এপ্রিল হবে। সিরাজউদ্দৌলার রাজত্বকালের সময় কত? 15 এপ্রিল 1756 থেকে 23 জুন 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। কে আমিনি কমিশন গঠন করেন? ওয়ারেন হেস্টিং 1776 সালে। মহলওয়ারি ব্যবস্থা কবে প্রচলিত হয়? 1822 সালে। সতীদাহ প্রথা কবে রোধ করা হয়? 4 ডিসেম্বর 1829 খ্রিস্টাব্দে। হিন্দু বালিকা বিদ্যালয় বর্তমানে নাম কি? বেথুন স্কুল। হিন্দু বালিকা বিদ্যালয় বর্তমান নাম কি? বেথুন স্কুল। তো স্বদেশের প্রতি, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, এই কবিতাটি কে রচনা করেন? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। স্বদেশের প্রতি বা টু ইন্ডিয়ান মাই নেটিভ ল্যান্ড, এটি কে রচনা করেন? এই কবিতাটি হেনরি লুই ভিভিয়ান।
নয়া বেদান্তের ধারণা কে প্রদান করেছিলেন? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের নয়া বেদান্ত বা আধুনিক ধারণার প্রদান করেছিলেন। দ্য কজেস অফ দ্য ইন্ডিয়ান রেভল্ট, এই গ্রন্থটি কার লেখা? শাশ্বত আহমদ খানের লেখা। এটি 1857 বিদ্রোহের কারণ ব্যাখ্যা করে কবি এটা লিখেছিলেন। এ নেশন ইন মেকিং গ্রন্থটির লেখক কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? জাতীয় কংগ্রেস 28শে ডিসেম্বর 1885 সালে কি হয়? প্রতিষ্ঠিত হয়। বঙ্গভঙ্গ পরিকল্পনা কবে ঘোষিত হয়? 1905 খ্রিস্টাব্দে 19শে জুলাই। কে তুরস্কের খলিফাতন্ত্রের বিলাপ সাধন করে? আতাতুর্ক কামাল পাশা। কবে? 1924 সালে। গান্ধীজি কোথায় প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? দক্ষিণ আফ্রিকায়। কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি করা হয়? লাহোর অধিবেশনে। ভারত ছাড়ো আন্দোলনের যুগে কে গান্ধী বই নামে পরিচিত ছিল? মাতঙ্গিনী হাজরা। কাদের মধ্যে দ্বিশক্তি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়? ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে। শনির উপগ্রহ সংখ্যা কয়টি? 82টি। কোন দিন সূর্য ঠিক পূর্ব দিকে আকাশের মধ্যবর্তী স্থানে উদিত হয় এবং ঠিক পশ্চিম দিকে অস্ত যায়? 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। কি হয়? ওই দুই দিন সূর্য ঠিক আকাশের মধ্যবর্তী অংশ থাকে এবং ঠিক পশ্চিম দিকে অস্ত যায়। ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়ের জন্য উত্তর দক্ষিণে বিস্তৃত রেখা কি বলা হয়? মূল মধ্যরেখা। মানে ভূপৃষ্ঠে যখন কোন স্থানের অবস্থান নির্ণয়ের জন্য উত্তর দক্ষিণে বিস্তৃত যে রেখা আছে তাকে কি বলা হয়? মূল মধ্যরেখা। মার্কালি বা মার্সেলি স্কেলে ভূমিকম্পের তীব্রতা কয় ভাগে ভাগ করা হয়? 1 থেকে 12 পর্যন্ত। ঠিক আছে, এটা আমাদের শিখতে লাগবে। কি কি নাম আছে? মার্কালি আর হলো মার্সেলি। ওকে, নিচের কোনটি আগ্নেয়গিরি উচ্ছ্বাসের কারণ? এটা আমাকে দিবে আগ্নেয়গিরি উচ্ছ্বাসের কারণ। এটা উত্তরটা আমি এখানে লিখে নিই। ঠিক আছে, ইটালির ভিসুভিয়াস কি ধরনের আগ্নেয়গিরি? সুপ্ত আগ্নেয়গিরি। যে প্রক্রিয়ায় শিলাজাত পদার্থগুলি মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে সেখানে পড়ে থাকে এবং অন্যত্র অপসারিত হয় না তাকে কি বলা হয়? অববাহিকার। লিমোনাইট কি? লিমোনাইট নিকৃষ্ট মানে লোহা। ক্ষয়চক্রের ধারণা প্রথম কে প্রবর্তন করেন? উইলিয়াম মরিস ডেভিস। তো প্লায়া কি? একটা স্প্যানিশ শব্দ। প্লায়া একটি স্প্যানিশ শব্দ যা মূলত মরুভূমি অঞ্চলের লবণাক্ত জলের অগভীর হ্রদকে বোঝায়। ঠিক আছে, মরুভূমিতে যে লবণাক্ত হ্রদ থাকে যেটা অগভীর সেটাকে বলা হয় কি? প্লায়া। এটা একটা স্প্যানিশ শব্দ। কাস্টিক শব্দ কি? কাস্টিক একটি জার্মান শব্দ। ঠিক আছে, এই যে কাস্ট শব্দটি একটি জার্মান শব্দ যা চুনা পাথর বা ডোলোমাইট জাতীয় শিলা দ্বারা গঠিত ভূমিরূপকে বোঝায়। জল ও স্থলভাগের সীমানা নির্দেশকারী রেখাকে কি বলা হয়? তটরেখা বা কস্ট লাইন। ঠিক আছে, জল আর স্থলভাগের সীমানা যে নির্দেশ করে তাকে বলে কস্ট লাইন। ভূমধ্যসাগরের উত্তর উপকূল ভাগের ইটালি, মাল্টা ও সিসিলির উপর দিয়ে যে উষ্ণ ও গুমট বাতাস দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত থাকে কি বলা হয়? সিরকো। ঠিক আছে, তো ইটালি, মাল্টা এবং সিসিলির উপর দিয়ে যে উষ্ণ ও গুমট বাতাস যায় তাকে কি বলা হয়? সিরকো। বহিমণ্ডলের উপরে প্রায় বায়ুশূন্য অঞ্চলকে কি বলা হয়? এক্সোস্ফিয়ার। জিওগ্রাফি শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক ভাষা থেকে। ঠিক আছে, যেখানে জিও মানে পৃথিবী এবং গ্রাফিন মানে কি? বর্ণনা করা। পৃথিবী ছাড়া অন্য কোন গ্রহে প্রাণী গ্রিন হাউস এফেক্ট দেখা যায়? মানে কোন গ্রহে গ্রিন হাউস এফেক্ট দেখা যায়? শুক্র গ্রহে। তো শিলাখণ্ডের পার্শ্বীয় স্থান চুক্তিকে কি বলা হয়? পার্শ্বীয় বিস্তার। বক্সাইট প্রথম কোথায় আবিষ্কৃত হবে? টাইপিং মিস্টেক, সরি, এখানে টাইপিং মিস্টেক হয়েছে। আবিষ্কৃত হয়েছে তো ফ্রান্সের লেবক্স নামে। ঠিক আছে, যেহেতু লেবক্স নামে হয়েছে সেখানে তার জন্য নাম দেওয়া হয়েছে কি? বক্সাইট। পৃথিবীর শ্রেষ্ঠ অভ্র রপ্তানিকারী দেশ কোনটি? ভারত। কোন যুগের কয়লা বেশি উন্নত মানের? কার্বনিফেরাস যুগের। ঠিক আছে, তো কার্বনিফেরাস যুগের যে
কয়লা আছে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই উন্নত মানের, বিশেষত অ্যানথ্রাস্ট বা অ্যানথ্রাসাইট। ওকে। সৌরশক্তি উৎপাদনে বিশ্বের কোন দেশ দ্বিতীয় স্থান অধিকার করেছে? চীন। ধান উৎপাদনে কোন দেশ বিশ্বে দ্বিতীয় হয়েছে? ভারত। চা উৎপাদনের মধ্যে বা চার মধ্যে কি থাকে? থেইনিন বা টেইনিন, ঠিক আছে, থাকে। যা কি থাকে? টেইনিন থাকে, ঠিক আছে। থেইন থেইন মানে কি? থেইন মানে হলো ক্যাফিন, ঠিক আছে, এবং কি থাকে? টেনিন থাকে। কাগজ রপ্তানিকারী দেশ নয় কে? ভারত। পৃথিবী বা এশিয়ার উষ্ণতম স্থান কোনটি? জেকু বাবাদ, ঠিক আছে, জেকু বাবাদ, এটা পাকিস্তানের সিন্ধু প্রদেশে আছে। ভোরখায়ানস্ক কোথায় অবস্থিত? ভোরখায়ানস্ক অবস্থিত কোথায়? সাইবেরিয়ায়। ছোটনাগপুর মালভূমিতে কোন বৃক্ষ জন্মায়? এটা হলো পর্ণমোচী। তো গোমতী নদী কোন নদীতে মিশেছে? মেঘনা নদীতে মিশেছে। ত্রিপুরার ফল প্রক্রিয়াকরণ কেন্দ্রটি কোথায় আছে? ইন্দ্রনগরে। তারপর ইয়াংশি মোহনায় অবস্থিত কোনটি দক্ষিণ চীনের প্রধান বন্দর? সাংহাই বন্দর, ঠিক আছে। মৎস্য শিকারে পৃথিবীর প্রথম স্থান কে দখল করেছে? চীন। কোন সাগর এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে? লোহিত সাগর। কোন নদী পীত রঙের লোয়েশ মাটি বহন করে? এটা হলো ওয়াংহু নদী। কোন নদী? ওয়াংহু নদী পিতল কি করে রঙের লোয়েশ মাটি বহন করে। প্রাকৃতিক গঠন অনুসারে ভারতকে বা ভারতের ভৌগোলিক অঞ্চলকে কয়ভাবে ভাগ করা যায়? 5 ভাগে। তারপর এখানে আছে কি, সেই 5 ভাগটি কি কি আমাদের জানতে হবে। উত্তরে পার্বত্য অঞ্চল, ঠিক আছে, উত্তরে সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল এবং দ্বীপপুঞ্জ। ক্লিয়ার? ভারতের জলবায়ুকে 8টি জলবায়ুতে ভাগ করা হয়, ঠিক আছে। এটি কে করেছেন? জার্মানি, ভ্লাদিমির কোপেন, ঠিক আছে। ভারতের মরু অঞ্চলে কি ধরনের উদ্ভিদ জন্মায়? ক্যাকটাস বা কাঁটা জাতীয়। গুগরিতে আধুনিক কার্পাস বয়ন শিল্প স্থাপিত হয় 1818 সালে। হাজারিবাগ মালভূমিতে কোন প্রকার বনভূমি দেখা যায়? শুষ্ক পর্ণমোচী বৃক্ষের বনভূমি দেখা যায়। দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলের কোন অংশটি বৃষ্টি ছায়া অঞ্চল বলা হয়? পশ্চিমঘাট পর্বতের পূর্বাংশকে, ঠিক আছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আয়তন কত? 8,249 বর্গ কিমি, ঠিক আছে। তো আজকের যে ভিডিওটা তোমাদের কাছে প্রেজেন্ট করলাম, কীরকম লাগলো তোমাদের কাছে? যদি ভিডিও ভালো থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে, এবং তোমার কাছে কীরকম লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি এরকম ভিডিও চাও তাহলে অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো। তো যদি 1K ভিউস আসে তাহলে কিন্তু পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এখন অবধি যে প্রথম থেকে লাস্ট অবধি দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।